ভালোবাসা দিয়ে কাউকে ঠিক করা যায় না। চুরি করবে একটু রয়েস হয়ে চুরি করুক, একটু দেশের জন্য কাজ করুক। সবাই যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে তা নয়। একটা ছেলে বাচ্চা যখন ডায়পার পরা বন্ধ করে দেয় এরপরে আর ছেলেদেরকে কিছু শেখানো যায় না। 2020-এর মার্চে আমি ডিভোর্সের ডিসিশন নেই। দর্শক, আমার সামনে সামনে না ঠিক পাশেই আছে একজন ভীষণ সুন্দরী নারী। উনি একজন অভিনেত্রী, আপনারা সবাই তাকে চেনেন। তার রূপে গুণে এবং অভিনয়ে মুগ্ধ দেশের বহু মানুষ। তার আরেকটা কাজে বা দর্শক তাকে খুব পছন্দ করেন, সেটা হচ্ছে যে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি, তার স্ট্যাটাস, পোস্ট এবং তার রাজনীতি সচেতন বক্তব্য অনেকেই পছন্দ করেন। বলছি শবনম ফারিয়ার কথা। হ্যাঁ, অবস্থা তো ভালো। আমরা চেষ্টা করতেছি আজকে আমরা কথায় কথায় বহুদূর যাব। আমি তোমাকে তুমি করেই বলি। একদম একদম, যেহেতু আমরা পরিচয় অনেক দিনের। ফারিয়াকে আমি চিনি হচ্ছে প্রায় 2011 সাল থেকে। তখন সে পত্রিকায় প্রায় বিভিন্ন তার ছবি দেখতাম আমরা, ফটোশুটের। তারপরে হঠাৎ করে একদিন দেখলাম ইমরানের গানে, সেই গান খুব হিট। তারপরের বছরই সম্ভবত আদনান আল রাজীবের অল টাইম দৌড়িত 2013 ওটা দিয়ে শুরু। একদম মানে অভিনয়ে শুরু হচ্ছে এটা দিয়ে। আচ্ছা, অভিনয়ে আসবা এটা কখন ডিসাইড করলা তুমি তোমার লাইফে? রনি ভাই, এটা আমি কখনো ডিসাইড করিনি। আচ্ছা, মানে আমার অভিনয়তে যে আমি আসবো, যখন আমি অভিনয় রেগুলার করছিলাম তখনও আমি জানতাম না যে এটা একটা সময় হয়তো প্রফেশন হতে পারে। কারণ আপনি জানেন আমার ফ্যামিলির ব্যাপারে, এটা আমি অনেক জায়গায় বলে, আমার ফ্যামিলি অনেক বেশি রক্ষণশীল। মানে আমার ফ্যামিলি থেকে, এই ধরনের ফ্যামিলি থেকে নর্মালি মেয়েরা মিডিয়াতে কাজ করবে এটা কেউ ভাবতেই পারে না। সো এই জন্য আসলে আমি যখন অভিনয় শুরু করছি, এবং ধরেন এমন সময় যে আমি যে মাসে ডিসাইড করি যে আমি অভিনয় করবো, ওই মাস থেকে আমি 22 দিন 23 দিন শুটিং করছি মাসে। তো তখনও আমি প্রথম কয়েক মাস, অলমোস্ট বছর আমি শিওর ছিলাম না যে এটা আমি এটাই কন্টিনিউ করবো নাকি। কারণ বাসা থেকে তখন প্রেশার থাকতো যে মাস্টার্স করো, দেশের বাইরে যাও মাস্টার্স করো, বা বিয়ে শাদীরও একটা প্রেশার ছিল। তো অনেক পরে, অনেক 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 দিন পরে আমি বুঝছি যে না, আমি এটাই আমি করতে চাই আর কি, এটাই ভালো লাগছে। কিন্তু অভিনয় করার জন্য যেহেতু বললে যে পারিবারিক সাপোর্টটা ছিল না, কিভাবে মানাইছো? প্রথমটা যেটা মানে অ্যাট 18 যখন করি, তখন তো রনি ভাই সিরিয়াস সিচুয়েশন, কারণ তখন আমি মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি অনার্স। তখন যখন আমি বললাম যে অভিনয় করব, তখন তো আসলে স্বাভাবিক রাজি না। কারণ তখন মডেলিং করতে যে আমাকে দিচ্ছে, এটাই অনেক বড় বিষয়, যে ক্যামেরায় দেখা যাচ্ছে আমাকে বা টিভিতে বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, এটা যে নর্মালি নেবে সেটাই আমার প্রথমে ধারণা ছিল না। আর অভিনয়ের যখন অফার আসছে আদনান ভাই টিমের সাথে, আমি আমার জীবনের প্রথম বিজ্ঞাপনও কিন্তু আদনান ভাইয়ের ছিল। তো তখন আদনান ভাই টিমের সাথে অলরেডি আমি তখন খুবই ফ্যামিলিয়ার অবস্থায়। কিন্তু আম্মু আব্বুকে রাজি করানোর জন্য আসলে আমি হাঙ্গার স্ট্রাইকে চলে গেছিলাম, খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া বন্ধ যদি আমাকে অ্যাক্টিংটা করতে না দাও। তো পরে সামহাও 2-3 দিন পরে আব্বু আম্মু রাজি হলো, এবং এর পরের জার্নিটা একটু ইজি ছিল। কারণ আম্মু যখন আদনান ভাই টিমের সাথে গেল, তখন গিয়ে দেখলো যে সব শিক্ষিত ছেলে মানুষজন। তখন আম্মুর তসিফের সাথে পরিচয় হলো, অ্যালেন, মিশু সাব্বির। তারপর তখন আদনান ভাই যে টিম ছিল, টিমটাও খুব ভালো ছিল। আদনান ভাই, এখন সাকিব ফাহাদ যে ডিরেক্টর, উনি তখন এডি ছিল। রাহাত নামের আরেকটা ভাইয়া ছিল এডি। সো সাকিব ফাহাদ আবার কানাডা থেকে পড়াশোনা করে আসছে, আদনান ভাই বাইরে থেকে পড়ে আসছে। তো আম্মুর এর আগে ধারণা ছিল যারা কিছুই লাইফে করতে পারে না, কোনো কিছু নাই, তারা মিডিয়াতে কাজ করে। তো এবং আম্মুর ধারণা ছিল এখানে যারা কাজ করে তারা এরকম লেখাপড়াও করে নাই বাইরে। তো ওই টিমের সাথে যাওয়ার পরে, যেমন অ্যাট 18 জন্য আমাদের 3 দিন সিলেটে থাকতে হচ্ছিল। তো ওই সময় আম্মুর অনেকের সাথে পরিচয় হয়। ওখানে একটা চরিত্রে ছিল মিতা আন্টি, যে মারা গেছেন উনি বছর 2 হবে। তো মিতা আন্টির সাথে আম্মুর পরিচয় হওয়ার পর আম্মুর আসলে মিডিয়ার ব্যাপারে যে কনসেপ্ট ছিল, ওটাই পুরোটা চেঞ্জ হয়ে যায়। আমি তোমার বাবার ব্যাপারে আমার একটা খুব ইয়ে আছে, কারণ আমি দেখলাম তোমার বাবাকে নিয়ে, বিশেষ করে উনি মারা যাওয়ার পরে ফেসবুকে তোমার আমি বেশ কিছু পোস্ট দেখছি যেগুলি ইমোশনাল। খুব, আমি নিজে খুব ইমোশনাল হয়ে গেছি। মানে তোমার বাবার সাথে তোমার বন্ডিংটা আমার কাছে মনে হয়েছে যে বাবা মেয়ের সম্পর্ক তো অনেক আছে, এইটা বোধহয় একটু আলাদা। আলাদাটা ঠিক কোন জায়গায়, এটা যদি একটু বলো। আলাদাটা বলতে ভাইয়া, সব মেয়েরাই বাবাকে খুব ভালোবাসে, বা বাবারাই মেয়েদেরকে ভালোবাসে। স্পেশালি বলবো, ছেলেদেরকে হয়তো যে এরকম শাসন করে, মেয়েদেরকে এতটা শাসন করে না। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন ছিল, কারণ আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। তো আমার বাবা মার অনেক আর্লি এজে বিয়ে হয়। আব্বু আম্মু যখন বিয়ে হয়, তখন আব্বু মেডিকেলের সেকেন্ড ইয়ারে পড়ে, আর আম্মা জাস্ট ম্যাট্রিক পরীক্ষা শেষ করে। তো আমার ইন্টারমিডিয়েট দিতে দিতে আমার বড় বোন হয়ে যায়।
আচ্ছা। এর পর আম্মা হচ্ছে গিয়ে গ্রাজুয়েশন শেষ করে আম্মা জয়েন করে আইসিডিডিআরবিতে, আর বাবা তো এমবিবিএস শেষ করে বিসিএস দিয়ে সরকারি চাকরি। আমার মেজো বোন যখন হয় তখন আমার বাবা অনেক ইয়াং, আমার বড় বোন যখন হয় তখন আমার বাবার বয়স হয়তো 23-24 এরকম, অনেক ইয়াং। অনেক ইয়াং। তো আমার 2 বোন বড় হয়েছে আমার নানা নানির কাছে। আমার নানা বাড়ি হচ্ছে মতলবে চাঁদপুরের, দাদা বাড়ি নানা বাড়ি দুটোই ওখানে। তো আমার নানা মতলব যে হাই স্কুল ওটা হেডমাস্টার ছিলেন। তো এই জন্য আমার বাবা মার জন্য এটা ইজি ছিল যে আমার বোনরা আমার নানা বাড়িতে থাকলে, কারণ টিচার টুচার পড়াশোনা যেহেতু বাসায় একটু লেখাপড়ার পরিবেশ ভালো। আর আমার খালা মামারা থাকলে তাই যেটা হয় আর কি, খালা মামারা তো এমনি বাচ্চাদেরকে আদর করে। তো আমার বাবা আমার বোনদের বড় হওয়ার ওই সময়টাতে ছিল না। আচ্ছা। আর আমার মাও ভীষণ ব্যস্ত ছিল, যেহেতু আমার মা আইসিডিডিবিতে কাজ করতো, দুজনেই তো ছোট, দুজনেই তাদের ক্যারিয়ার গড়ছিল, আমার বোনরাও বড় হচ্ছিল। আম্মা প্রায় 12 বছর আইসিডিডিবিতে কাজ করার পর হঠাৎ করে ডিসিশন নেয় যে সে আর চাকরি করতে চায় না। আচ্ছা। কারণ ততদিনে আব্বুরও চাকরির অনেক বছর হয়ে গেছে। তখন আব্বু বললো ঠিক আছে, তুমি যদি না চাকরি করতে চাও তুমি চলে আসো আমার যেখানে পোস্টিং। তখন আব্বুর পোস্টিং ছিল হচ্ছে সুনামগঞ্জে, সিলেটের। তো আম্মু সিলেটে সুনামগঞ্জে যাওয়ার পর ওখানে আমার জন্ম। আচ্ছা। মানে আব্বুর সুনামগঞ্জে পোস্টিং। বাবার বাড়ি হচ্ছে চাঁদপুরে, নানা বাড়ি দাদা বাড়ি দুটাই চাঁদপুরে, আর তোমার জন্ম হচ্ছে সুনামগঞ্জে। হ্যাঁ। তো ওই আব্বু এই প্রথম একটা বাচ্চা চোখের সামনে হচ্ছে, বড় হওয়ার যে প্রসেসটা সেটার সাথে আব্বু প্রথমবারের মতো মানে দেখে আর কি চোখে। মানে আমার দাদি কথা সবসময় বলে যে আমার জন্মের পর আমার বাবা কি করবে এক্সাইটমেন্টে বুঝতেছে না যে কি করা যায়। আব্বু ওই সময় হচ্ছে আব্বু অপারেশন থিয়েটারে ছিল, সার্জারি করতেছিল। আব্বু নাকি বের হয়ে তার বাইকটা নিয়ে পুরো হাসপাতালে যে বাউন্ডারিটাতে 3বার রাউন্ড দিছে। সে বুঝতেছে না খুশিটা সে কিভাবে মানে সেলিব্রেট করবে এই জিনিসটা। তো আমার ডাকনাম হচ্ছে তৃপ্তি। তো আমার ডাকনামটা তৃপ্তি আসছে কোত্থেকে, আমার নানিকে যখন ফোন দিয়ে জানানো হলো যে এরকম আমাদের আরেকটা মেয়ে হয়েছে, মানে 3 মেয়ে, তখন আমার নানি বলছে যাক আমার জামাইয়ের এবার তৃপ্তি হলো, 3 মেয়ে। ওইখান থেকে আমার নাম হয়েছে হচ্ছে তৃপ্তি। আচ্ছা, বাসায় কি সবাই তৃপ্তি ডাকে? বাসায় তৃপ্তি ডাকে হয় কি, বাসায় তিতি ডাকে। তিতির এটা মজার ব্যাপার হচ্ছে আমার বড় ভাগ্নিটা যখন একদম বাচ্চা তখন ও তৃপ্তি উচ্চারণ করতে পারতো না, ও তিথি ডাকতো। ও তিথি ডাকতে ডাকতে আমার ভাগনা ভাগ্নি গুলো তিথি ডাকা শুরু করলো। এরপর আমার কাজিন হলো ছোট দুইটা, ওরাও তিথি ডাকলো। এখন নামটাই কেমন কেমন তিথি হয়ে গেল, তৃপ্তি ডাকে কম। আর তোমার নাম আমি একটা জিনিস খেয়াল করলাম, শবনম ফারিয়া। ফারিয়া কিন্তু বাংলাদেশ খুব কমন একটা নাম। শবনম আমাদের খুব কিংবদন্তি একজন অভিনেত্রী, ওনার নাম থেকে কিন্তু আমার নাম আসছে। ওনার নাম থেকে বেসিক্যালি যে আঙ্কেল ওনার ভক্ত ছিল। হ্যাঁ, মানে ওনার ভক্ত ছিল। আমার আম্মা দেখতে 90% শবনম যে অভিনেত্রী ওনার মতো। তো আম্মা যখন ইয়াং ছিল সবাই আম্মাকে নায়িকা শবনম ডাকতো এলাকায়। ও আচ্ছা। আব্বু মতো অ্যারেঞ্জ ম্যারেজ, তো বিয়ের আগে তো আব্বু দেখে নাই। তো কাবিনের পর যখন আব্বু আবার সিলেটে চলে যায় তখন সবাই জিজ্ঞেস, এই তুমি কি তোমার বউ দেখছো যার আম্মাকে আগে থেকে চিনে? আব্বু বলে কি না, বলো তো দেখতে পুরো নায়িকা শবনমের মতো। আব্বু বলে আচ্ছা আমি তো বউ ঠিক মতো দেখতে পারি না, কারণ এক কাবিনের পর দিনই আব্বু চলে যায়। আমাদের 3 বোনের নামের মধ্যে কিন্তু শবনম আছে, নাজিবা শবনম, সানিয়া শবনম, ফারিয়া শবনম। আচ্ছা, মানে আমি যেটা বুঝলাম তোমার বাবার তোমার মায়ের প্রতি এত ভালোবাসা। হ্যাঁ, এবং আমরা 3 বোন দেখতে আম্মার মতো, মানে 19-20 একটু পার্থক্য, বাট আম্মু মানে আমাদেরকে দেখলে, আমার মাকে দেখলে বুঝবেন যে এই মহিলার প্রোডাকশন আর প্রোডাকশন। আচ্ছা, কিন্তু তুমি কিন্তু ওইটা বললা না, কিন্তু মানে তোমার বাবার সঙ্গে তোমার যে বন্ডিংটা কি তোমাদের 3 বোনের মতো তোমার সাথে বন্ডিংটা বেশি, এরকম ব্যাপার কি? আমার সাথে বন্ডিংটা বেশি হচ্ছে, আমাকে আমার বাবার কাছে তো আমি একটা খেলনার মতো ছিল। আচ্ছা, মানে আমার বাবা এমন কিছু নাই আমাকে শেখানোর চেষ্টা করে না। নাচ গান আবৃত্তি ছবি আঁকা একটা বাচ্চাকে সর্বোচ্চ যা করানো যায় আর কি সব। কারণ ওই আমার বোনরা তো বড় হচ্ছিল, যখন আমার বড় বোন আমার 16 বছরের বড়, আর আমার মেজো বোন আমার 12 বছরের বড়। তো এই জন্য হচ্ছে কি আমার বোনদের কাছে আমি একটা খেলনা টাইপেরই ছিলাম, মানে ওরা এত ছোট বাচ্চা এটাকে কি করবে ওরাও বুঝতো না। আমি যেটা জানলাম যে তোমার মেজো বোন বা বড় বোন বোধহয় তোমাকে অনেকটা তোমার মায়ের মতো করেই তোমাকে বড় করছে। না, আমি আসলে ওদেরকে পাইনি তখন। মানে আমার 2 বোন নানু বাসায় থাকতো। আমার বয়স যখন 3 বছর, তখন 3.5 বছর, তখন বড় বোনের বিয়ে হয়ে যায়। সো আমার দুলা ভাইরাও আবার আমার জীবনে খুব সিগনিফিকেন্ট একটা রোল প্লে, মানে যেহেতু আমার ভাই নাই, সো আমার 2 দুলা ভাই একদমই, মানে আমার 2 দুলা ভাইকে আমার কখনো মনে হয় না যে ওরা দুলা ভাই, মানে ইনলজ মনে হয় না। কারণ আমার বড় হওয়ার সময় থেকে যত স্মৃতি, সব স্মৃতিতেই আমার 2 দুলা ভাই ছিল। সো এই জন্য আমি কখনো ফিল করি না যে ওনারা হয়তো আমার বোনের সাথে বিয়ের থ্রুতে আমার ফ্যামিলিতে আসছে, এটা আমি আমার কখনো মনে হয়। আচ্ছা, তুমি বললা যে তোমার মানে ফ্যামিলি থেকে তুমি অভিনয় করবা, এটা রাজি ছিল না, কিন্তু
ওই যে নাচ শিখতা, আবৃত্তি ওগুলা শিখতা, না অভিনয় শিখতা, সরকারি যত কর্মকর্তা থাকবে আপনি দেখবেন মফস্বলে তাদের সবার ছেলে মেয়েদেরকে নাচ গান আবৃত্তি এটা একটা শখ। এটা একটা শখ, প্লাস হচ্ছে ওখানে বাচ্চাদের কোনো এন্টারটেনমেন্ট নাই। মফস্বলে যেসব অফিসাররা থাকে তাদের বাচ্চাদের আসলে এন্টারটেনমেন্টের তেমন সুযোগ নাই, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাতে লোকাল মানুষজনের সাথে একটু কম মিশে বা বন্ধু বান্ধব না হয়। তো দেখা যায় যে অফিসারদের বাচ্চারাই মেশে। তো এখন যেটা হয় ম্যাক্সিমাম অফিসারদের ধরেন ফ্যামিলি থাকে ঢাকায়, ওনারা আসা যাওয়া করে। তা আমি তো বাবা মার সাথেই ছিলাম, তখন আমাকে ব্যস্ত রাখার জন্য সবকিছু শেখানো। মানে এটা কোনোটা যে আমি প্রফেশনালি নিব বা কখনো স্টেজে পারফর্ম করবো এরকম না। হয়তো স্কুলে অনুষ্ঠান হচ্ছে তখন হয়তো একটা গান করলাম, বা আরেকটা জিনিস খুবই বিরক্তিকর ছিল ছোটবেলায়, সেটা হচ্ছে বাসায় গেস্ট আসলে বাবা বলতো একটু ওই গানটা একটু শোনাও তো। ওইটা খুবই অপছন্দের। আমার বোনরা অ্যাকচুয়ালি আমার থেকে অনেক ভালো গান গায়, কারণ ওরা অনেক বছর শিখতো। আমি আসলে গানের ব্যাপারে আমারটা ছিল জোর করে আর কি, যে ওই 2 বোন শিখেছে তো আমারও শেখা লাগবে, বিষয়টা অনেকটা এরকম ছিল। আচ্ছা, তুমি বললা যে অভিনয় তোমার ওইভাবে আসার ইয়ে ছিল না, এসে পড়ছো আসলে। কিন্তু এমনিতে থাকে না যে অমুককে দেখে বা অমুককে আমার খুব ভালো লাগে, এটা দেখে তারপর আসা, এরকম কেউ নাই আসলে? না, এরকম ছিল না আসলে ভাই। আমি অভিনয় করব কখনো চিন্তা করি নাই। আমি এটা অনেকবার বলছি যে আমার এইম ছিল আমি জার্নালিস্ট হব। মানে আমার জীবনের এইম ছিল যে আমি জার্নালিস্ট হব। ভাই আপনার মনে আছে কিনা জানি না, আমরা যখন 5-6 এ পড়ি তখন প্রথম একটা বেসরকারি চ্যানেল আসলো, যেখানে সাংবাদিকতা পুরা চেহারাটাই চেঞ্জ হয়ে গেল। নতুন জার্নালিস্ট আসলো, ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে রিপোর্ট করে, পিছনে বোমাবাজি হচ্ছে ওনার সামনে দাঁড়ায় রিপোর্ট। ওই জিনিসটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল এবং খুবই ইন্টারেস্টিং ছিল, যে লাইফে আমি এই ধরনের অ্যাডভেঞ্চার চাই, এরকম একটা ব্যাপার ছিল। তোমার একটা কথা বলিনি, ওই সময় যে জার্নালিস্টরা ছিল আসছে যখন একসাথে, তারাই কিন্তু পরের 2-2.5 দশক মিডিয়াটাকে রুল করছে। হ্যাঁ, সবগুলি মানে চ্যানেল পত্রিকা। সামিয়া জামান ছিল আমার আইডল, যে আমি সামিয়া জামান হতে চাই, সামিয়া রহমান হতে চাই, এরকম একটা ইয়ে ছিল আর কি, যে আমি সংবাদ পড়বো, নিউজ করবো এরকম। এবং আমি যখন ইন্টারমিডিয়েটে পরে যখন আমি অনার্সে ভর্তি হই তখন আমি জার্নালিজম আমার ইয়ে ছিল যে আমি জার্নালিজম করতে চাই, যদি বা পরে অন্য কিছুতে পড়ছি, বাট আমার এই মেয়েটাই ছিল। কিন্তু যদি বলেন যে টিভির ক্যামেরার সামনে আসতে চাইতাম, সেটা হচ্ছে আমার মৌ আপুকে দেখে। আমি মৌ আপুর ভীষণ ভক্ত ছিলাম। আমার ছোটবেলায় বিজ্ঞাপন খুব প্রিয় ছিল। হতো না নাটক দেখে দেখে ঠিক আছে, বাট ওটার সময় বিজ্ঞাপন আসতাম আমি নড়চড়ে বসতাম, আচ্ছা হ্যাঁ বিজ্ঞাপন হচ্ছে এই সেই। আমার মৌ আপুকে আমার খুব পছন্দ ছিল, এটার জন্য আমি বিজ্ঞাপন করতে চাইতাম। একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমার সেকেন্ড বার্থডে, তো সেকেন্ড বার্থডে থাকে নর্মালি বাবা জিজ্ঞেস করে তুমি কি চাও বার্থডেতে এই সেই, তখনও কিন্তু আমার কথা ক্লিয়ার না। 2 বছরের বাচ্চা, এবং তোমার যেটা মনে আছে এটাও বিশাল ব্যাপার। এটা আমি মার কাছ থেকে গল্প শুনছি, আমার মনে নাই, এটা আমার গল্প শোনা থাকার কথা না। 2 বছর বয়স। তো আমার বাবাকে জিজ্ঞেস করছি তুমি বার্থডেতে কি চাও, আমি আমার বাবাকে বলছিলাম আমাকে টিভিতে দেখাও। আচ্ছা, আমার একদম বাচ্চাকাল থেকেই আমার টিভি খুব পছন্দ ছিল এবং আমি টিভিতে দেখতে চাইতাম। থাকে না বাচ্চাদের খাওয়ায় টিভি দেখায় সেই, সবার মতো আমার ব্যাপারটা এরকম ছিল। তো আমি সবসময় টিভিতে আমাকে দেখতে চাই। তো বিজ্ঞাপন আমার খুবই পছন্দের একটা বিষয় ছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আচ্ছা, না এটা কিন্তু ওই সময় আমাদের 90s এ যাদের বেড়ে ওঠা তাদের অনেকের এক ধরনের ফ্যাসিনেশন থাকে সেলিব্রিটি, কিন্তু নিজে ওই জায়গার অংশ হওয়া এবং সেটার জন্য অনেক কিছু ফ্যামিলির এগেইনস্টে চলে যাওয়া, এটা কিন্তু খুব ডেডিকেশন না থাকলে হয় না আসলে। ভাই আমি যখন প্রথম কাজ শুরু করি তখন আসলে আমি বুঝি নাই যে আমার এত সাহস হবে কোনোদিন ফ্যামিলির এগেইনস্টে কথা। আচ্ছা, আমি হচ্ছে এরকম বাচ্চা ছিলাম যে আমি ওয়াশরুমে যাওয়ার আগে জিনিসটা কোথাও দাওয়াতে গেলে মা আমি কি ওয়াশরুমে যেতে পারি, আমার মা যদি বলতো হ্যাঁ তখন আমি যেতাম। তো আমি জীবনে প্রথমবার আমি আমার ফ্যামিলির এগেইনস্টে গেলাম হচ্ছে যখন আমি মিডিয়াতে কাজ করতে চাই। এবং তারা সাধারণ মানে আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, আমাদের বাবা মারা তো আসলে কখনো ভাবে না যে মেয়ে অভিনয় করবে। তারা চিন্তা করে পড়াশোনা শেষ করবে, মাস্টার্স করবে, একটা কর্পোরেট চাকরি করবে। যেহেতু আমার বাবা ডাক্তার ছিল, আমার বাবার সারা জীবনের স্বপ্ন ছিল তার একটা মেয়েকে ডাক্তার বানাবে। আচ্ছা, তো সেই স্বপ্নের মধ্যে আমিও ছিলাম, কিন্তু আমার আসলে কখনো মানে আমি খুবই রেসপেক্ট করি এই প্রফেশন, কিন্তু খুব কঠিন কাজ। তো আমার কখনো ওটার ইচ্ছা ছিল না। তো সেই জায়গা থেকে এইটা বাদ দিয়ে অভিনয় মানে সেটা 2 মেরুর অন্য মেরুর জিনিস। কি অ্যাট 18 দৌড়ের উপর, অ্যাট 18 অল টাইম দৌড়ের উপর, এইটাতে আমি দেখলাম যে মানে তোমাদের একটা প্রজন্ম কিন্তু এই একটা টেলিভিশন দেখেই উঠে আসে। কে তুমি ছিলা, তৌসিফ ছিল, সাফা ছিল, এলেন শুধু ছিল, আর ছিল মিশু সাব্বির। ঠিক তার পর আরেকটা হলো, ওটা দিয়ে আবার সিয়াম আসলো, আরো কয়েকজন আসলো। আমি একটা জিনিস খেয়াল করছি যে তোমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব ছিল, তোমাদের এই যে এই টিমটা। কিন্তু আমি যেটা দেখলাম যে তোমাদের এখানে তৌসিফ, সিয়াম, সাফা এরা মানে একটু কি বলে, এরা এখন অনেক বেশি কাজ করে, সেই তুলনায় তুমি একটু কম কাজ করো।
কম কাজ করি আসলে রনি ভাই, সত্যি কথা বলতে গিয়ে লাস্ট 4-5 বছরে আমার জীবনের মধ্যে এত বেশি ঘটনা ছিল, এত বেশি আপস এন্ড ডাউন ছিল, এত মানসিক ভাবে আমি এতগুলা জায়গা আমাকে ডিল করতে হয়েছিল, তখন আসলে আমার প্রায়োরিটি কাজ ছিল না। আচ্ছা, তখন আমার প্রায়োরিটি আমার ফিটনেসও ছিল না, কাজও ছিল না। থাকে না, আপনি যখন আপনার বেসিক নিডস, যেটা মানে বলে না খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 5টা যখন ফুলফিল হবে তখন আপনি অন্য কিছুর কথা চিন্তা করবেন। তো তখন আমার বেসিক জিনিস নিয়ে আমি ক্রাইসিসে ছিলাম। তখন আমার অভিনয়ের ক্যারিয়ারে কি হচ্ছে, ক্যারিয়ারে কি হবে, সেটা আমি আসলে ভাবার সুযোগ ছিল না। এটা একটা বড় কারণ। আর আরেকটা কারণ হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিতে আসলে অনেক কিছু মেনটেন করতে হয়, সার্কেল বলেন, অনেকের সাথে ভালো সম্পর্ক রাখা, বা পিআর এর যে ব্যাপারটা, আমার এই জিনিসটা খুব দুর্বল। আপনি আমাকে কোনোদিন কোনো দাওয়াতে পাবেন না, আপনি জানেন। আমি কখনো কোনো দাওয়াতে, কোনো গেট টুগেদার বলেন, কোনো কিছুতে বলেন, আমি কখনো অ্যাটেন্ড করি না। এটা এমন না যে আমি ইচ্ছা করে করি না। বেশিরভাগ সময় যেটা হয়, আমার মনে হয় আমি আবার রেডি হয়ে আবার যাব, মানে কি দরকার তার থেকে, আমি বাসায় বসে একটা বই পড়লে আমার আরাম হয়। মানে আমার হচ্ছে এই ধরনের। আর আরেকটা জিনিস হচ্ছে, কাজের জায়গার মানুষের সাথে কাজের বাইরে আমি আড্ডা দিতে খুব একটা আগ্রহী না। হয়তো যার সাথে ভালো সম্পর্ক, একসময় সিয়াম আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, বা তসিফের সাথে এখনো হয়তো 6 মাসে একবার কথা হয়, বা 2-3 ঘন্টা কথা হয় যখন কথা হয় এখন। তো ওদের সাথে হয়তো কথা হতো, কিন্তু ওদের সাথে কখনো আমার প্রফেশনাল আলাপ হতো না। আচ্ছা, ব্যক্তিগত কথা, আম্মু আজকে এটা করছে, আঙ্কেল এটা করছে। সিয়ামের আমার বাসা আবার খুব কাছাকাছি। আচ্ছা, আমার বাসা শান্তিনগর, ও বাসা হচ্ছে রাজারবাগ, খুবই মাঠের এই পাশে ওর বাসা, মাঠের এই পাশে আমার বাসা। তো তখন অনেক ফ্রিকোয়েন্ট দেখা হতো, আড্ডা হতো। বাট ওগুলো মোস্টলি এরকম ফ্যামিলি কথাবার্তা থাকতো, যে আজকে অবন্তী এটা করছে, বা আমার যখন বিয়ে হলো তখন এটা হচ্ছে, এই চেঞ্জেস, যেটা আমাদের দুজন একই টাইমে বিয়ে হলো, আমাদের ক্যারিয়ারও শুরু একই টাইমে। ফ্যামিলির ঝামেলাগুলো খানিকটা এরকম ছিল। ও যেহেতু ব্যারিস্টার হয়ে আসছে, আঙ্কেলের চাওয়া ছিল যে তুমি প্র্যাকটিস করো, আমার মা হচ্ছে কিছু একটা করো, এরকম। তো তখন কমন ইন্টারেস্টের জায়গা থেকে অনেক কথাবার্তা হতো। বাট এখন তো আসলে, এখন ওরা যেভাবে কাজ করে ভাই, আমি আসলে চাইলে ওইভাবে কাজ করতে পারতাম না। মানে কেন আমার মাঝে মাঝে মনে হয় যেমন ওরা অনেক বেশি কাজ করে, এবং ওরা কিন্তু যেমন বন্ধুত্ব, কিন্তু বন্ধু কিন্তু বন্ধুর জন্য তাকায়, কিন্তু বন্ধুর ভালো পরামর্শ চাই কিন্তু সেটা। এবং আমি জানি, আমার ধারণা তোমরা গত বছর বা এর আগের বছর সবাই একসঙ্গে ব্যাংকক চলে গেছিল। এটা কিভাবে বলতো, এটা কি বলা যাবে? ওইটা ছিল হচ্ছে, আমি বাসা নিলাম বসুন্ধরায়। আমাদের বন্ধুদের মধ্যে এই প্রথম একা বাসা কারো ছিল আমার, না সরি, এর আগে সাফার ছিল। তো আমি বাসা নিয়ে আমি খুব এক্সাইটেড যে আমার মা আমাকে পারমিশন দিছে। আমার মা কিন্তু নর্মালি খুবই কন্ট্রোল ফ্রিক, মানে সবকিছু আমার মার মনের মতো হওয়া। বাট এই পারমিশন পাওয়া আমার বাসা থেকে অনেক মানে বিশ্বজয়ের ব্যাপার। হ্যাঁ, সো আমি এরকম ইয়ে করলাম যে আমার বাসা হলো, সবাই আসো আমার বাসায়, আমার যারা কন্টেম্পোরারি, জোবান, সিয়াম, টয়াপু, সাফা, সব আসলো আমার বাসায়, সারিকা। তো তখন আমরা আড্ডা দিতে আমরা ডিসাইড করলাম যে আমরা ইয়ে করব, থাইল্যান্ড যাব। আচ্ছা, হ্যাং আউট করতে যাব। ওখানে বসে ইনস্ট্যান্ট আমরা টিকিট, সবাই একসাথে বসে টিকিট অর্ডার করলাম, সব হোটেল বুকিং দিলাম, কারণ আমরা জানি পরের দিন সকাল হলে এটা মনে থাকবে না, কারণ সবারই তো শিডিউল থাকে, কার কোথায় শিডিউল দেয়া থাকে। সো ঈদের দিন গেলাম আমরা, ঈদের পর তো এক সপ্তাহ সবারই ফ্রি থাকে। সো আমি যেমন ঈদের দিন ফ্লাই করলাম, অনেকে ঈদের পর দিন, যে যেভাবে টিকিট পাচ্ছিল আর কি, 1-2 দিন আগে পরে, সো এইভাবে আমরা সবাই গেলাম। কিন্তু আমার তো মনে হয় তোমার এখন সবচেয়ে ভালো সম্পর্ক পিয়া জান্নাতুলের সাথে। পিয়া জান্নাতুলের সাথে ভালো সম্পর্কের কারণ হচ্ছে, রনি ভাই, পিয়া অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম মিডিয়ার না। আচ্ছা, মানে পিয়া একজন আইনজীবী, সে একজন মডেল, সুপারমডেল, হ্যাঁ, এবং ওর আসলে ইন্ডাস্ট্রির বাইরে ওর একটা পৃথিবী আছে আলাদা। আচ্ছা, আর যেটা আমারও আছে, আমার লাস্ট কয়েক বছরে এটা গ্রো হলো। মানে এটা আগে ছিল না, যখন কাজ করি তখন তো আসলে কাজের মানুষের বাইরে কারোর সাথে চাইলেও বন্ধুত্ব করা যায় না। সো পিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভালো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা মানে অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, বা ওর এখন হচ্ছে গিয়ে আইনজীবী হওয়ার কারণে ওর লাইফে অনেক ঘটনা থাকে। আর পিয়াও খুব স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ভনিতা নাই। ও যেটা বলবে আপনার মুখের সামনে বলবে, এবং স্ট্রেট বলবে যে ভাই আমার এটা ভালো লাগছে, এটা ভালো লাগে না। যে জিনিসটা আমার খুব পছন্দ, যেটা আমি সারা জীবন, এটার জন্য আমি কথা শুনছি অনেক, যে এভাবে এত স্ট্রেট কথা বলতে হয় না। বাট আমি এই প্রথম মানে ইন্ডাস্ট্রির কারোর সাথে আমার পরিচয় হলো যে আমার সাথে অনেক সিমিলারিটি একটা দিকে আর কি। আচ্ছা, যখন একা ছিল আমি শুনতাম যে তুমি প্রায় বলতে, আমাকে বলছিলে একবার যে মা রান্না করে দেয়, তুমি এক সপ্তাহ ধরে খাও। এটা কেমন? তুমি কি রান্না করতে একদমই পারো না? না, আমি সব রান্না করতে পারি। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে আমার মার মানসিক শান্তি, যে আমি মেয়েকে দিলাম, মেয়ে আমার রান্না খাই। হ্যাঁ, মেয়ে আমার রান্না খাচ্ছে। এবং আমার আম্মার ধারণা আমি
আম্মা রান্না না করে দিলে আমি আলসেমি করে রান্না করব না, বা আমি অর্ডার করে আনহেলদি খাবার খাবো এই জন্য। আর আমার মা কিন্তু এরকম, ধরেন আম্মা যখন অসুস্থ থাকে ডাইনিং স্পেসে বসে ভাত খায় না, আম্মু বলতো না আমি এখানে শুয়ে আসছি, এখানে পেপার বিছাই তো আমার মেয়ে আমার সামনে বসে খাবে। বাবা, আমি এখনো যখন ভাই আম্মা খাবার নেই না, এখন মাঝে মাঝে আমি গিয়ে করি যে আম্মা প্লিজ আর খাবার দিও না, মানে রেখে খেতে হয় ভালো লাগে না, তো আমি রান্না করি। বিশ্বাস করে আপনি যদি আম্মুর আর আমার কনভারসেশন দেখেন, প্রতিদিন আমি কি রান্না করি ওটা ছবি তুলে আম্মাকে পাঠাই, আম্মা স্যাটিসফাইড যে আচ্ছা এটা রান্না করছো, ওকে এটা খেতে পারবা, এরকম। আচ্ছা আচ্ছা, এমনিতে একা থাকার মানে সিদ্ধান্তটা কেন নিছিল? মানে এটা কি প্রফেশনের স্বার্থে নাকি? না, আসলে তখন প্রথমত হচ্ছে আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। মানে একা থাকলে তুমি নিজেকে কন্ট্রোল করতে তখন পারো? আমার কাছে মনে হচ্ছিল যে আমার সাথে যদি কেউ কথা বলতে আসে সেটা আমার ভালো লাগে না, বাসায়। আচ্ছা, সো আমি একটু একা থাকতে চাচ্ছিলাম, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে ওই সময় মাস্টার্স করছিলাম আইইউবিতে, যেটা বসুন্ধরাতেই অফিস। সো আমার প্রতিদিনই ইদার উত্তরা শুটিং থাকে অথবা আইইউবির জন্য ক্লাসের জন্য আমার আসতেই হবে, বসুন্ধরা সুন্দর আসতে হয়। আসতে হয়। আমার ক্লাস শেষ হতো রাত 9:30, বাসে যেতে যেতে 11টাই বেজে যায় রাতের বেলা। তো ওই সময় হচ্ছে আবার প্রতিদিন আসা যাওয়া করা লাগতো। আর আরেকটা যেটা যে ভাই আমাদের কস্টিউম কিন্তু প্রচুর, মানে আমার বাসায় হচ্ছে 3 বেডরুম, এর মধ্যে 2টা বেডরুম আমি ফুল অকুপাই করে রাখছি শুধু আমার কস্টিউম, আমার জিনিসপত্র দিয়ে। ধরেন আমার বোনরা যদি কখনো এসে আমাদের বাসায় রাতে থাকতে চায়, সেই ব্যবস্থা নাই, দুই রুমই আমার কস্টিউম দিয়ে ফিল করা। তো তখন এটা জিনিস। আর আসা যাওয়ার জার্নিটা কিন্তু এখন যেমন এক্সপ্রেস হাইওয়ে হওয়ার পর আসা যাওয়াটা খুব সহজ, তখন খুব ডিফিকাল্ট ছিল। প্রতিদিন উত্তরা যাওয়া মানে 2 ঘন্টা জার্নি করে যেতে হইতো, আবার 2 ঘন্টা জার্নি করে আসতে হইতো। এই সব মিলায় আর আরেকটা জিনিস যেটা আমি আম্মুকে কথাটা বলছিলাম যে আম্মু আমি সবকিছুতে তোমার উপর ডিপেন্ডেন্ট। সো একটা বড় গাছের নিচে একটা ছোট গাছ কখনো বড় হয় না। আমি নিজে থেকে কোনো কিছুই শিখতে পারি না, আমি রান্না করতে পারি না, বা একটা বাসা কিভাবে মেনটেন করতে হয় এটা আমি জানি না। তো এখন আল্লাহ না করুক কোনো কারণে যদি আম্মা না থাকে, আমি কিন্তু ভাইয়া পুরা সমুদ্রে পড়ে যাবো, আমি কিছুই করতে পারতাম না তখন। এখন যেমন আমি জানি যে আমার পাইপটা নষ্ট হলে আমার কোথায় ফোন দিতে হবে, আমার এসি রিপেয়ার করার জন্য কোথায় ফোন দিলে লোক চলে আসবে আমি জানি। আমি এবার প্রথম বাসা চেঞ্জ করলাম, বলতেছিলাম এইটা আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফের ভালো কয়েকটা ডিসিশনের মধ্যে এটা একটা ছিল, যে একা থাকার যে সিদ্ধান্ত এটা। আচ্ছা চল আমরা একটু সামনে গিয়ে কোথাও গিয়ে বসি নাকি? আচ্ছা ফারিয়া, তুমি ভোটার হইছো কবে? আমি ভোটার হইলাম হচ্ছে 3টা নির্বাচন পাইছি আমি। আচ্ছা, 3টায় ভোট দিছো? না, লাস্টেরটাতে ভোট দিইনি, প্রথম 2টাতে দিছি। আচ্ছা, লাস্ট যেটা 22-এ হলো, যেটা না লাস্টে তো 22-এ ছিল না, ওটাতে ভোট দিইনি। এর আগে দুটো দিছি। না লাস্টটা 24-এ ছিল। 24-এ ওটাতে ভোট দিই। 18-তে লাস্ট। 18 মানে কাকে ভোট দিছো এটা তো আমি জানতে চাইতে পারি না এখন তো। তখন তো আসলে ভাই এখন হিসাব আর তখন হিসাব তো এক ছিল না। তখন আসলে যাকে বেস্ট ক্যান্ডিডেট মনে হয়েছে তাকেই ভোট দিছি। এখন যাকে 6 বছর আগে বেস্ট, মানে 15 বছর আগে বেস্ট ক্যান্ডিডেট মনে হয়েছে, 15 বছর পরে আসলে এখন চেঞ্জ হয় আর কি। এখন তো ধরো রাজনীতির অনেক কিছু চেঞ্জ হয়েছে, ধরো সামনে আমাদের নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, যদিও অনেকে মনে করছে যে নির্বাচন হয়তো হবে না, ঘোষণা দেওয়ার পরেও অনেকে মনে করছে। ধরো তুমি যদি ভোট দাও, আমি কোন পার্টিকে ভোট দিব, জিজ্ঞেস করছি তোমার প্রার্থীর মধ্যে কি কি চাও, মানে তুমি, আমরা কিওয়ার্ড শুনলেই বুঝতে পারবো যে তুমি আসলে কি ধরনের নেতৃত্ব চাও বাংলাদেশে। ভাই আমাদের দেশে যারাই ক্ষমতা আসবে সবাই চুরি করবে। আমি চাই এমন কেউ আসুক যে একটু রয়েস হয়ে চুরি করে, মানে রয়েছে মানে চুরি করুক, চুরি করবে আমি জানি, আচ্ছা, মানে চুরি করবে না এটা হবে না আমাদের, মানে এটা আমাদের রক্তে নাই, রক্তে নাই এই জিনিস। আচ্ছা হ্যাঁ, চুরি করবে, একটু রয়েস হয়ে চুরি করুক, একটু দেশের জন্য কাজ করুক। গণমাধ্যম বলেন আর সাধারণ মানুষ বলেন, এই যে গত 1 বছর ধরে আমি কিন্তু সরকারের অনেক সমালোচনা করে বা অনেক কিছু নিয়ে অনেক কথা বলি, এই যে আমার সাহসটা বা এই যে মত প্রকাশ করতে পারতেছি, এটা যেই দলই আসুক আমার কাছে মনে হয় এটা খুবই হেলদি একটা প্র্যাকটিস। আপনাকে যদি আমি সারাক্ষণই বলি রনি ভাই আপনি খুব ভালো, আপনি যা করেন সব ঠিক, আপনি জীবনে ইমপ্রুভ করতে পারবেন না, স্বাভাবিক, এটা হয় না। আপনাকে সমালোচনা করতে দিতে হবে, এর মানে সমালোচনা করা মানে কিন্তু আপনি খারাপ না। এখন যদি আমি ডক্টর ইউনূসের সমালোচনা করি তার মানে কি ডক্টর ইউনূস খারাপ? বাংলাদেশের বাইরে যদি বলেন বাংলাদেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ হচ্ছে উনি, কিন্তু তাই বলে ওনার সব ঠিক হবে না, ওনার সবকিছু তো ওনার ঠিক হইতে পারে না। আমি তো সমালোচনা করবো যে এটা হচ্ছে না, তার মানে তো উনি খারাপ না, ওনারও এখানে ইমপ্রুভ করার ডোর থাকবে। কেউ তো আসলে এরকম না যে পারফেক্ট, পৃথিবীর কোনো মানুষ, কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান কেউই কখনো পারফেক্ট হয় না, সবাই নিজেকে ইমপ্রুভ করে, চেঞ্জ করে, মানুষের কথা ভাবে, সাধারণ মানুষ কি চায় সেভাবেই তো দেশ চলবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কথা বললা যে মানে মত প্রকাশের এখন একটা ভালো সময় যাচ্ছে, কিন্তু তুমি সরকার তো 1 না বছর সবাই হলো। ভাইয়া সবাই যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে তা তো না।
মত প্রকাশে যদি স্বাধীনতা পায়, যে সরকার চলে গেল তাদেরও কথা বলতে দিতে হবে, তাদেরকেও কথা বলতে দিতে হবে। Okay. আপনি মত প্রকাশের স্বাধীনতা দিয়ে বলছেন যে সবাই কথা বলবে, বাট ওরা কথা বলবে না, তাহলে তো আপনি এখানে ফেয়ার না। Exactly. কথা সবাই বলবে, আপনি ফেয়ার আপনি কোনটা নিবেন না সেটা তো হ্যাঁ, আপনার উপর জাজ করার ইয়ে থাকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আচ্ছা, তুমি তো মত প্রকাশের স্বাধীনতার কথা বললা যে যারা বিগত সরকার তাদেরও যদি মত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া হয়, সেটা হইলে আসলে রিয়েল মত প্রকাশের স্বাধীনতা। ধরো অন্তর্বর্তী সরকার তো 1 বছর হয়ে গেল, এই 1 বছরে তোমার কাছে মনে হয়েছে যে কোন কাজগুলি সরকারের ভালো সিদ্ধান্ত, বা এরকম কতগুলি সিদ্ধান্ত আছে? কতগুলি সেটা বলতে পারবো না। আমি যদি বলেন আলাদা করে অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে কি এই যে আমাদের যে ডিউজ বিল ছিল, অনেক জায়গায় বাকি ছিল, এই সরকার এসে এগুলা সব দেয়া শুরু করলো। কিছু কিছু জায়গায় যেখানে টাকা ছাড়া কাজ হতো না, সেগুলা সিস্টেমে নিয়ে আসতেছে, বা এখন একটু ফেয়ার ভাবে তাড়াতাড়ি কাজ হচ্ছে, এগুলাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আবার যদি বলেন অ্যাপ্রিসিয়েট করি না, এমন অনেক কিছু আছে আমি বলতে পারবো। যেমন ধরেন আমি অ্যাপ্রিসিয়েট করি না হচ্ছে এই যে একটা মব কালচার শুরু হয়েছে, এটা যে সরকার কন্ট্রোল করতে পারতেছে না, সরকার এই ক্ষমতা নাই আপনার মনে হয়? বা ধরেন 32 নাম্বার বাড়ি ভেঙে ফেলার সময় যে সরকার কোনো বাধাই দিতে আসলো না, বা হয়তো দিয়েছে, এটা আমার চোখ পর্যন্ত আসে নাই, এগুলাকে আমি সমর্থন করি না। প্রত্যেকটা মানুষ, আমি ধরেন আমি যে কোনো একটা পার্টি বললাম যে ঘাস পার্টি, আমি ওকে সাপোর্ট করি, এটা আমার অধিকার, আমি সাপোর্ট করব। তার মানে কি আমার সব খারাপ? না। বা এখন আমি ঘাস পার্টিকে বললাম যে আমি ঘাস পার্টিকে সাপোর্ট করতেছি না, তার মানে কি ঘাস পার্টি কোনোদিনই কোনো কিছু ভালো ছিল না? এখন আমরা ব্লাইন্ড হয়ে যাই যখনই আমরা রাজনীতি কেউ করে, আমি জানি না কেন। আমি অনেক ভালো মানুষ দেখেছি যারা অনেক বুদ্ধিমান বা ধরেন অনেক ভালো মানুষ, কিন্তু রাজনীতির ক্ষেত্রে গেলে তারা কেন যেন ব্লাইন্ড হয়ে যায়। ইদার তারা শুধু ভালো দিকই দেখে, অথবা শুধু খারাপ দিক থেকে, তারা মাঝামাঝি কোনো কথা বলতে পারে না। এটা একটা খুবই আমাদের বাজে প্র্যাকটিস এই দেশে। তবে এটা ঠিক, আমরা যেহেতু আমিও আলাপ করতেছি, আমরা আসলে ডক্টর ইউনূসের কাছে হয়তো আরো বেশি আশা করেছিলাম। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু কি বলে হতাশাও আমাদের দেখ, আছে মাঝে কিন্তু। মাঝে মনে হয় হতাশ, আবার মনে হয় যে মাত্র তো 1 বছর গেল। মানে আপনি যদি মানে 1 বছর একটা বাচ্চা, মানে কি আপনি মাত্র সলিড খাওয়া শিখছে, হাঁটা শিখে, হ্যাঁ, তো একটু সময় না দিলে জিনিসটা হয় না। কিন্তু সময় দেওয়ার জন্য তো আসলে আপনাকে বাচ্চাটাকে ঠিকমতো শাসনও করতে হয়। ও যে দাঁড়াবে, ও কি কথা বলবে, কতটুকু কথা বলবে, কতটুকু দৌড় দিবে, এটা তো শাসন করতে হয়। আমার কাছে মনে হয় ওই শাসনটা প্রপারলি হচ্ছে না। বাকি সবই ঠিক আছে, ঠিকঠাক খাওয়ানো হচ্ছে, ঠিকঠাক পড়ানো হচ্ছে, ঠিকঠাক দাঁড়াচ্ছে, কিন্তু শাসনটা ঠিক মতো হচ্ছে না বাচ্চাটাকে। তুমি এখন যে কথাগুলি বললা রাজনীতি নিয়ে, আমি দেখছি যে এগুলি তুমি ফেসবুকে লেখো তোমার মতো করে, তুমি তো আকার ইঙ্গিতে লেখো, সেলিব্রিটি মানুষ, তুমি তো আর সরাসরি সবকিছু বলতে পারবে না, একটু আকার ইঙ্গিতে লেখো, আমি দেখছি। এবং এটা কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম যে সাবেক সরকারের লোকজন আবার এটা তাদের পক্ষে নিয়ে নিচ্ছে, কেউ আবার এটাকে বিকৃত করে দিচ্ছে, কেউ আবার তোমাকে গালিগালাজ করতেছে। আর এটা তো তোমাদের তো আমার মনে হয় এতদিন সয়ে যাওয়ার কথা, তোমাদের নিয়ে যে পরিমাণ ট্রল হয়, এইটা তুমি কিভাবে দেখো? আমি আসলে কে কিভাবে দেখলো সেটা নিয়ে আসলে রনি ভাই চিন্তিত না। আমার কাছে মনে হয় আমার একটা ভয়েস আছে, দেশের সিটিজেন হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কিছু ব্যাপার নিয়ে কথা বলা। এখন সব ব্যাপার নিয়ে কথা বলা তো আমার দায়িত্ব না। আমার কাছে মনে হয় সবকিছু নিয়ে কথা বলার আমি কে, আমি এরকম বোধা কেউ না। বাট কিছু জিনিস আমার কাছে মনে হয় যে ভয়েস রাইজ করা উচিত। এটা যে আমি শবনম ফারিয়া শুধুমাত্র সেই জন্য, আমি যদি কালকে একটা গৃহিণীও হতাম, বা এর বাইরে আমার যে পরিচয় যে আমি কর্পোরেট চাকরি করি, সেই জায়গায় যদি শুধু থাকতাম, আমি সেম কাজটাই করতাম। কিন্তু এখন ব্যাপারটা কি, এখন আমার ভয়েসটা অনেক মানুষের কাছে পৌঁছায়, কারণ অনেক মানুষ আমাকে অনুসরণ করে সোশ্যাল মিডিয়াতে। এমন না যে তারা আমার ফ্যান, সবাই তো আর ফ্যান না, ফলোয়ার সবাই ফ্যান না, এমনিও মানুষজন ফলো করে। মজার কথা, তুমি কি জানো তোমার ফলোয়ার এখন কত? না। 2.7 মিলিয়ন। আচ্ছা, মানে হচ্ছে প্রায় 27 লাখ। 27। তুমি কি জানো মানে বাংলাদেশের অনেক গণমাধ্যমের গ্রাহক এই পরিমাণ নেই, তার মানে তোমরা সেলিব্রিটিরা যেটা বলো সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়, এটা একটা ফ্যাক্ট। এটা একটা ফ্যাক্ট। এবং আমি মনে করি যে তোমরা দেখো, আমাদের গণমাধ্যম কিন্তু অনেক সময় লাস্ট কিছু বছরে একটু গুরুত্ব হারাইছে এই কারণে। ধরো তুমি একটা পোস্ট দিয়ে দিলা, এটাই কিন্তু নিউজ, সবাই নিউজ করে ফেলতেছে। এবং কেন সে নিউজ করতেছে? সে নিউজ করতেছে কারণ হচ্ছে যে শবনম ফারিয়ার 2.7 মিলিয়ন ফলোয়ার, দেখা গেল একটা অনলাইন পোর্টালের 1 মিলিয়ন।
তখন সে তোমার উপরে ভর করে সে কিছু ভিউ কামাইতে চায়। এখন ফেসবুকে পোস্ট করলে বা ছবি দিলে টাকা পাওয়া যায়। অনেকদিন ধরেই তো পাওয়া যায়। এখন দেখবেন মানুষজন এমন সব ভিডিও, ছবি আর পোস্ট লেখে কারণে অকারণে, যেটা কিন্তু কোনো দরকারই নেই, এবং এমন সব ভিডিও দেয় মানে মানুষের ব্যক্তি জীবন বলে আর কিছু নাই। আমার তো সবচেয়ে খারাপ লাগে যখন তোমাদের মানে বিশেষ করে মানে শোবিজের মানুষদের বডি পার্টস নিয়ে যখন এমন বডি শেমিং করা হয় এবং আপত্তি করে, এগুলো নিশ্চয়ই দেখো। মানে সেগুলো তো চলে আসে হোম পেজে, সেটা তো আসলে আপনার ইগনোর করার সুযোগ নাই। কিন্তু মানে ব্যাপারটা কি, এরকম মিডিয়াটাকে এখন, মিডিয়া তো আবার দুই রকমের মিডিয়া হয়ে গেছে। একটা মেইন স্ট্রিম আমাদের মিডিয়া, আরেকটা আমরা আগে বলতাম আমরা নিউ মিডিয়া, যেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। তো সেই ডিজিটাল মিডিয়াটা কিন্তু এখন দুই রকম হয়ে গেছে। মাঝে মাঝে মানে পার্থক্য করা যাচ্ছে না কে মেইন স্ট্রিম আর কে আন্ডারগ্রাউন্ড। তো এখন যেটা প্রবলেম হয় যে কোন নিউজটা আপনি বিশ্বাস করবেন এবং কোনটা আপনি করবেন না, আপনি কার সাথে কথা বলবেন, আপনি কতটুকু কথা বলবেন, আপনার কোন কথাটাকে কিভাবে বিকৃত করে কিভাবে প্রকাশে আপনি জানেন না। তো এই যে একটা প্র্যাকটিস শুরু হচ্ছে যে আপনার দুইটা শেয়ারের জন্য, বা হয়তো একটা নিউজ থেকে এরকম $10 $12 আসে, কিন্তু এটা যে একটা মানুষের জন্য কত বিব্রতকর মাঝে মাঝে কিছু সংবাদ, মানে এত বিব্রতকর সিচুয়েশনে ফেলার যে প্র্যাকটিস, এটা আমার ভালো লাগে না। তোমাকে নিয়ে সবচাইতে মানে বাজে রিউমার কি করছে তোমার কাছে মনে হয়? আমাকে নিয়ে এরকম রিউমার বা ধরো একটা সাংবাদিক হলো, রিউমারই না, এটা গুজব হচ্ছে তোমার কাছে, তারা তো করছে তাদের মতো করে। এইরকম তোমার বিয়ে দিছে কয়বার সেটা? অনেকবার। বিয়ে দিছে, ডিভোর্স দিছে, বিয়ে ঠিকও করছে, ঠিক হয়ে ভেঙেও দিছে। আরেকটা নিউজ ছিল হচ্ছে স্বামী ছাড়া মা হচ্ছেন শবনম ফারিয়া, যেটা একটা নাটকে আমি মাদারের ক্যারেক্টার ছিল। তো ওইটা অনেক সার্কুলেট ছিল তখন ওই সময়, স্বামী ছাড়া মা হলেন শবনম ফারিয়া। আর কি এগুলা বিয়েটা নিয়ে বেশি। ভাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে সবার অনেক বেশি আগ্রহ। এখন আমি ইন্ডাস্ট্রির কারোর সাথে কখনো আমার কোনো সম্পর্ক, মানে কাজের বাইরে আমার কখনো কোনো সম্পর্ক ছিল না, এবং এটা আমি স্ট্রংলি মেনটেন করছি সারা জীবন। ধরেন আমার স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, এবং কাজের জায়গা বলেন, আমি খুব স্ট্রংলি মেনটেন করছি যে এখানে আমি কাজ বা পড়াশোনার বাইরে কোনো সম্পর্কে কারোর সাথে জড়াবো না। এটা আমি আগে থেকেই জানতাম। তো এটার ফলে হয় কি, মিডিয়ার মানুষজন যারা ভিতরে কাজ করে তাদেরও অনেক আগ্রহ যে আচ্ছা ও কার সাথে প্রেম করতেছে বা ও কি করে, এটা একটা দেখার। একটু ডিফারেন্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে, ধরেন সাবিলা, ওখানে হচ্ছে ফারিন, আমরা যারা একটু মানে হয়তো একটু মানে সাধারণ একটু। ফারিন তো বোধহয় তোমাদের অনেক জুনিয়র। ফারিন অনেক ছোট, মানে না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কথা বলছে। ওর বাবা যেমন সচিব ছিল, সাবিলা বাবা সচিব ছিল, আমার বাবা ডাক্তার ছিল। এই ধরনের ফ্যামিলি থেকে যারা আসছে তাদের ব্যাপারে সবার একটা আগ্রহ একটু বেশি ছিল ইন্ডাস্ট্রির ভিতরে। আচ্ছা, যে আচ্ছা ও কি করে। আর ভিতরেই ধরেন আমার কন্টেম্পোরারি অনেকেই হচ্ছে আমাকে নিয়ে অনেক ইন্টারেস্টেড জানতে। কি ধরনের এটা? মানে থাকে না, মানে একটা তো থাকেই একটা কম্পিটিশন, এটা হেলদি কম্পিটিশন থাকা উচিত, না থাকলেই বরঞ্চ সমস্যা। কিন্তু ধরেন আমার ব্যক্তিগত অনেক ইনফরমেশন সাংবাদিকদের কাছ পর্যন্ত যায় আমার কলিগদের কাছ থেকে। হ্যাঁ, এটা মানে তারাই দেয়। এটা আমি বলতে পারবো এটা সত্য। এরকম অনেক আসে আমাদের কাছে। এটা আমরা আবার বুঝি কে কেন কোন ইনফরমেশনটা দিচ্ছে, এটা বুঝি আমরা। আর ওইটা সে দিলেই যে আমরা ওটা ছেপে দেই, ব্যাপারটা কিন্তু এরকম। আপনারা ছাপেন না, কিন্তু শুধু যারা হচ্ছে গিয়ে অনলাইন বেসড, ওরা আসলে একটু বাদ বিচার কম করে। মানে আর এমনও অনেক জিনিস থাকে ধরেন একদম বানোয়ার, যেমন রিসেন্টলি আপনি যদি দেখেন অপূর্ব ভাই আমেরিকা থেকে আসার পরে, অপূর্ব ভাই বাচ্চাটাকে তো অদিতি আপু মানে খুবই আদর করে রাখে, দেখলো যে বাবা মা কেউ থাকে না, ও একা থাকে, এই সেই, অথচ কোনো রেলেভেন্টই না। এটা ধরেন কাছাকাছি টাইপের রিউমার, রিয়েলিস্টিক কোনো রিউমার ছিল না কখনো। আমার মাথায় একটা জিনিস আসছে, আদনান তো তুমি তাকে মেন্টর মানো, আমি যেটা জানি, যেহেতু বড় ভাই। কিন্তু মাঝখানে আবার মেহজামির সাথে তোমার একটা ফেসবুক একটু এক ধরনের পাল্টি পোস্ট স্ট্যাটাস ছিল। এটা আমার জীবনের সবচেয়ে এম্বারাসিং যে ঘটনাগুলো তার মধ্যে এটা একটা। মানে আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি জীবনের কোন কোন ঘটনায় আমি খুবই রিগ্রেট, অনুতপ্ত, হ্যাঁ তার মধ্যে এই ঘটনা একটা। আমি খুবই কম জিনিসই রিগ্রেট করি। তোমাদের সঙ্গে কি পরে এই বিষয়ে মিটমাট হয়েছে বা সরাসরি কথা হয়েছে? ভাইয়া সরাসরি কথা হয়েছে ওর সাথে আমার, এবং আমি ওনার কাছে এখনো যখনই দেখা হয় এমন একটা সরি বলি যে আপু এখন তো ভাবি এটার জন্য আমি খুবই মানে খুবই লজ্জিত যে এরকম একটা ঘটনা ছিল। ওইটা আসলে আমরা দুজনেই মানে অনেক ছোট ছিলাম তখন। আমরা দুজন কিন্তু একই বছর জন্ম, মানে ও মনে হয় আমার 6 মাসের ছোট, 6 মাস। আমার মার্চে,
ও মনে হয় আমার 6-7 মাসের ছোট, মানে একই বছর আমাদের জন্ম। তো বা আমি এখনো আমার কাছে মনে হয় যে আমি কিভাবে যে ওর কাছে ক্ষমা চাবো, আমার কাছে যথেষ্ট ভাষা নাই। যেরকম একটা বিব্রতকর একটা জিনিস কোথা থেকে, এবং হয় না, আমি কিন্তু ছোটবেলা থেকে এরকম ছিলাম যে আমাকে কেউ একটা কথা বললে আমি ওকে গিয়ে 4টা কথা বলবো, তুমি আমাকে এটা বলছো, তুমি এটা। আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম। হ্যাঁ, এখন বয়স হওয়ার পরে এখন এই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছি যে বলুক, কিছু আসে যায় না। হ্যাঁ, বললাম যে আদনান বিষয়টাকে কিভাবে নিল তোমাদের সঙ্গে, মেহজাবিনের সঙ্গে এই বিষয়টা? আদনান ভাই আসলে কিছু বলেন। আদনান ভাই খুব চুপচাপ ছিল। আদনান ভাই আমাকে একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিছে। আচ্ছা। হ্যাঁ, এবং ওই বয়সে যাকে আপনি মেন্টর মনে করেন তার কাছ থেকে সাইলেন্ট ট্রিটমেন্ট কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। মানে আমার একটা পর্যায়ে মনে হচ্ছে আদনান ভাই আমাকে বকাই দেখ, হ্যাঁ কিন্তু এভাবে চুপ থাকবে কেন, কেন বলবে না। হ্যাঁ, ওইটা একটা ব্যাপার ছিল, এবং এইটার জন্য আদনান ভাইয়ের সাথে আমার রিলেশনটা অনেকটাই কোল্ড হয়ে গেছে। এখন বড় হওয়ার পরে হয়তোবা এই জিনিসটা কেউ মনে রাখে নাই, বা অনেক বছর আগের কথা, কিন্তু কোথাও যেন কোথায় একটা জিনিসে এখনো মানে এটা একটু কাটার মতো বিধে, এবং এইটা আমার বেশি বিধে, আমি এখনো খুবই আনকমফোর্টেবল এই জিনিসটা। ওদের বিয়ে তো তুমি যাও নাই, হচ্ছে ওদের বিয়ের আয়োজন দেখে আমার খুব সুন্দর একটা আয়োজন ছিল। আমার তোমার বিয়ের কথা মনে পড়ে, তোমার বিয়ের সময় যে আয়োজন ছিল ঢাকার বাইরে গিয়ে, আফসোস আমি যাইতে পারিনি, তুমি বলছো দাওয়াত দিয়েছো, যাইতে পারিনি। কারণ হচ্ছে যে ওদের বিয়েটা একই রকম না, কিন্তু এই যে তোমরা যে একটু গতানুগতিক যেমন হয় এর থেকে বাইরে চিন্তা করছো। আমার মনে আছে তোমার বিয়ের ওই আয়োজনে নদীর ওপারে গিয়ে বিশাল একদম বরযাত্রী নিয়ে, বা যাই হোক, আমি ছবিগুলো দেখতাম ফেসবুকে, খুব ভালো লাগছে। তো এটা একটা মিল খুঁজে পেলাম আর কি আমি। যাই হোক, এখন কি বিয়ে কি করবো না? সরাসরি প্রশ্ন চলে আসলো, আমি খুঁজতেছিলাম যে কিভাবে প্রশ্নটা করি তোমার। হ্যাঁ, বিয়েটা আসলে আমার উপরেই ডিপেন্ড করে না, মানে আমার উপরেই নাই জিনিসটা। প্রথমত ধরেন মুসলমান হিসেবে তো আমি বলবো যে আল্লাহর হুকুম যখন হবে তখনই হবে, কিন্তু দেন এগেন খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেটা আমি হয়তো বা 5 বছর আগে বুঝতাম না, সেটা হচ্ছে একটা মানুষ কেমন পরিবার থেকে আসছে এবং তার পরিবারে গিয়ে আমি কতটা ফিট ইন করতে পারবো, এবং তারা কতটুকু রেডি আমাকে তাদের পরিবারের একটা অংশ বানানোর জন্য। এবং যেহেতু আমার পেশাটা এরকম না যে শুধুমাত্র 9 to 5 জব, এরকম না, বা শুধু হাউসওয়াইফ হলে লাইফটা যেরকম হয় সেরকমও না। সো আমার লাইফটাকে কতটুকু রেসপেক্টফুলি ওনারা অ্যাকসেপ্ট করবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এখন সেটার জন্য দেখা যায় যে আমার নিজের যে পছন্দ করার যে ক্ষমতা, সেটার উপরে আসলে আমি আস্থা হারাই ফেলছি। এখন আমার কাছে মনে হয় যে আমরা যখন কাউকে পছন্দ হয় বা ভালো লাগে, আমরা অনেক কিছু দেখি না, তখন অন্ধ হয়ে যাই। মানে তার খারাপ দিকগুলো তখন মনে হয় আরে মানাই নিতে পারবো, ব্যাপার না, আরে এটা এরকম আর একটা অসুবিধা নেই, আমি ওকে বুঝাই করাতে পারবো। কিন্তু ওই যে আমি সেদিন ইনস্টাগ্রামে একজনের একটা কথা শুনতেছিলাম যে একটা ছেলে বাচ্চা যখন ডাইপার পরা বন্ধ করে দেয়, এরপর আর ছেলেদেরকে কিছু শেখানো যায় না, ওদের শেখানোটা ওখানেই ডাইপার পর্যন্ত। হ্যাঁ, ডাইপার পর্যন্ত আপনি একটা ছেলেকে শেখাতে পারবেন, এরপর আর শেখাতে পারবেন না। সো এটা আমার খুব মজা লাগতেছিল শুনে, যে হ্যাঁ, আমরা তো ভাবি যে আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক করে ফেলবো। হ্যাঁ, আসলে ভালোবাসা দিয়ে কাউকে ঠিক করা যায় না যতক্ষণ না সে নিজে চিন্তা করে যে আমি এই মানুষটার জন্য আমার এই জিনিসটা পরিবর্তন করব, কারণ এটা হলে আমার জীবনটা সহজ হবে, এই মানুষটার জীবনও সহজ হবে। সো এইটা একটা বিষয়, বিয়ে তো করতে হবে। মাঝখানে ধরেন কয়েক বছর আমি চিন্তা করতাম যে কি হবে বিয়ে করার জন্য, বিয়ে না করলে কি হবে, আমার তো জীবন চলে যাচ্ছে, নিজে ইনকাম করি, দেশ বিদেশ ঘুরি, তারপর হচ্ছে আম্মা তো আছেই, বাসা মানে ঘর বাড়ি নিয়েও টেনশন নেই, কি হবে। বাট পরে যেটা হলো, রিসেন্টলি আমার আর কোনো বন্ধু বান্ধব নাই যার বিয়ে হয়নি, সবার বিয়ে হয়ে গেছে। এখন যেটা আগে যে ফ্রেন্ডটাকে ফোন দিয়ে দোস্ত তুই কই, ও দৌড় দিয়ে চলে আসতো, আড্ডা দিই, চা খাই, ও এখন ব্যস্ত। আমি বলতেছিলাম না, সিয়াম আর আমি অনেক আড্ডা দিতাম, যেহেতু আমাদের একই জায়গায় বাসা। ওর বিয়ে হলো, তখন ওর বউ আড্ডা দিত, ওর বাচ্চা হওয়ার পরে তোর সময় নেই, এখন তো বাচ্চার জন্য আলাদা একটা জীবন। এরপরে লাস্ট ধরেন এই বছর থেকে হঠাৎ করে মনে হলো যে না, আসলে এই জীবনটা যদি কন্টিনিউ করি আর 4-5 বছর গিয়ে আমি রিগ্রেট করব, এবং সেই সময় আসলে কিছু করার কি সময় সুযোগ থাকবে কিনা আমি সন্দিহান আর কি। আচ্ছা, তোমার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে তুমি এখন অনেক ম্যাচিউর। ধরো পুরনো যে সম্পর্কটা তোমার হয়নি, সম্ভব হয়নি, তুমি কি নিজের আত্মসমালোচনা করো যে ধরো হয়তো আমারও এই ভুলটা ছিল, বা আমি যদি এটা করতাম তাহলে হয়তো এটা হইতো, এরকম?
ভাই আমি ওই যাকে বিয়ে করছিলাম সে আমার কাছে মনে হয় বিয়েটা কি এবং বিয়েটাকে কিভাবে বিয়েটা যে একটা রেসপন্সিবিলিটি সেটা বোঝার মতো সে সক্ষম ছিল না ওই সময়। আচ্ছা আর আমারও সে সময় ওই ম্যাচুরিটিটা ছিল না যে একসেপ্ট করে নিব যে ও বুঝতেছে না, হয়তো আমি এটাকে অন্যভাবে ম্যানেজ করি। আমি এটা ম্যানেজ না করে আমি শুধু কোয়েশ্চেন করতাম তখন যে কেন এটা কেন হচ্ছে না, আমাকে তো এটা দেওয়ার কথা ছিল, এটা কেন দিচ্ছে না, এটা তো আমার প্রাপ্ত পাওয়ার কথা, আমি এটা কেন পাচ্ছি না। আমি তখন কোয়েশ্চেন করতাম অনেক বেশি। ধরেন এখন এই বয়সে ধরেন আমার কারোর সাথে কোনো ঝামেলা হচ্ছে, কোনো মত মিলছে না, আমি হয়তো কিছুক্ষণ চুপ করে থাকি যে আমার মাথা ঠান্ডা হোক, তারপর আমি গিয়ে কথা বলবো। কারণ এখন কথা বললে আমি এমন কথা বলতে পারি পরে আমি কিনা আফসোস করবো যে আমি কথাটা কেন বললাম। ওই বয়সে আমার এই 26-27 বছর বয়সে আমার এই ম্যাচুরিটিটা ছিল না, যেটা আমি 34 এখন আমার এইজ, আমি বলতে পারি এখন যে কথাটা ওই সময় আমি বলতে পারতাম তো। মানে কি ছেলেদের ডায়াপার পরার সময়টা তোমার এখন, মানে এখন 30 পার হয়ে গিয়ে 30 পার হওয়ার পর না আমার কাছে সবকিছু অনেক সহজ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আচ্ছা আগে যেমন ছোট একটা বিষয় অনেক টেনশন করতাম যে হাই হাই এটা হবে কি হবে, এটা করলে আমি কেন এটা করতেছি না, আমার এটা করতে হবে সেটা করতে হবে। এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে হোক, গো উইথ দ্য ফ্লো, কি হবে, আচ্ছা এর থেকে বেশি কি খারাপ হতে পারে। আমি এখন এই জিনিসটাতে আসছি। আর আরেকটা জিনিস কি 2000 সালটা 2020 সালটা আমার জন্য খুব সিগনিফিকেন্ট একটা বছর ছিল। করোনা 2020-এর মার্চে আমি ডিভোর্সের ডিসিশন নেই। আমি ডিসিশনটা নেই হচ্ছে মার্চের 23 তারিখ, আর কোভিডের জন্য সব লকডাউন হয় 27-28 তারিখের দিকে। ঠিক ওই সময় আমি ডিসিশনটা নেই এবং কোভিডের পুরো টাইমটাতে আমি সেপারেশনে ছিলাম এবং কি হচ্ছে না হচ্ছে এটা নিয়েছিলাম। একদম মে মাসে আমার মেঝো বোনটার করোনা ধরা পড়ে। আমরা কিন্তু শান্তিনগরে বাসা নিয়েছিলামই আমার মেঝো বোনের বাসার কাছে সেজন্য। আচ্ছা আর যেহেতু আমার বোনদের সাথে আমার অনেক গ্যাপ, আম্মুর থেকে বোনরা তো বেশি যে কোনো সমস্যা বোনরা সমাধান করে। আম্মার তো আসলে বয়স হয়েছে, আম্মা চাইলেও অনেক কিছু করতে পারে না। সো আমি আমার মেঝো বোনটার উপর অনেক ডিপেন্ডেন্ট। আমার বোনের যখন কোভিড হলো আমার কাছে মনে হলো যে ভাইয়া হাই হাই মানে কি হবে। আচ্ছা আমার বোনটার কোভিড শেষ হলো জুন মাসে, আমার আম্মার এনজিওগ্রাম করে ধরা পড়লো আম্মার 5টা টিউবই ব্লক, ছোট ছোট যে টিউবগুলো সেগুলোও ব্লক। এবং আমাদের হাতে এই সময় নাই যে আম্মাকে আমরা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে দেশের বাইরে যাব। আম্মাকে আমরা 1-2 দিনের নোটিসে বাংলাদেশেই আম্মুর বাইপাস করাই। এখন ভাই আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ফিনান্সিয়াল অবস্থা এরকম যে আমার একটা নাকের হাড় বাঁকা হইলো আমি দেশে বাইরে গিয়ে সার্জারি করি, সেখানে আম্মার বাইপাসের মতো এত বড় ট্রিটমেন্ট আমরা বাংলাদেশে করব। মানে আমার আব্বার 98-এ বাইপাস হচ্ছে, তখনই আমরা দেশে বাইরে গিয়ে বাইপাস করলো আব্বুর। তো 2000 সালে এসে আমরা আম্মুকে বাইরে নেওয়ার মতো অবস্থা নেই, কারণ সব ফ্লাইট বন্ধ। 2020-এ কারণ সব ফ্লাইট বন্ধ। সো ওইটা না, আর যেহেতু আব্বু মারা যাওয়ার পরে আমি আসলে অনেক মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। তো আম্মু হচ্ছে একমাত্র সাপোর্ট। তখন আমি ফার্স্ট রিয়েলাইজ করলাম যে হায় হায় মানে জীবনটা তো এমনও হইতে পারে যে আম্মা থাকবে না, আম্মা তো পার্মানেন্ট না। কারণ তার আগ পর্যন্ত কখনো একটা মনেই হয় না যে আম্মা পার্মানেন্ট না, না আম্মা তো আছে। বাবা সবসময় সিক ছিল দেখে আমি সবসময় ভাবতাম আচ্ছা বাবা না থাকলে কি হবে। কোনদিন এটা আমার মাথায় আসে না যে আম্মা না থাকলে জীবন কেমন হইতে পারে। 2020 সালে প্রথম আমি এটা রিয়েলাইজ করলাম। এবং এর পরে হচ্ছে নভেম্বরে আমি ডিভোর্স সাইন করলাম। আমি সাইন করার পরে আমি 24 ঘন্টার টাইম পাইনি জিনিসটাকে ম্যানেজ করার, কারণ আমাকে মিডিয়াতে হঠাৎ করে সামহাও আমাদের কোনো একজন সাংবাদিক জানছে এবং উনি নিউজ করে দিবে। তখন আমি বললাম যে আপনি নিউজ করেন না, আমি আগে ঘোষণাটা দিই তারপর আপনারা নিউজ করেন, কারণ এটা আসলে খারাপ দেখায় যদি নিউজে যায়। সো আমি আসলে 24 ঘন্টাও যা সময় পাইনি জিনিসটাকে নেয়ার মতো। তো এখন ধরেন আমি ডিভোর্সটা আমি দিয়েছি, আমি ইনিশিয়েট করেছি ডিভোর্স। এখন করে তো আমি আসলে আরেকজন মানুষকে দায়ী করতে পারি না। 1-2টা কারণে কখনো ভাইয়া কারো ডিভোর্স হয় না, অনেকগুলো কারণ কারণ হয়তো মানুষ করে যায়, কি বলে কম্প্রোমাইজ করা যায়। এবং দেয়ালে পিঠ না ঠেকলে মধ্যবিত্ত পরিবারে বাংলাদেশে কেউ ডিভোর্স নেয় না। আমার ফ্যামিলির প্রথম ডিভোর্স আমার, এটা কিন্তু আমার ফুল ফ্যামিলির জন্য একটা শক ছিল। মানে এটার জন্য যে আমি একা সাফার করি তা না, আমার আম্মা, আমার ফুপু, আমার কাজিনরা। আমার মনে আছে আমার নেফিউ তখন বয়স ছোটটার বোধহয় 8 বছর, ও পাবজি খেলতো। ও পাবজি খেলায় ও কার সাথে খেলো জিজ্ঞেস, এই তোমার খালার কেন ডিভোর্স হয়েছে, একটা 8 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করতেছে। তো এই সিচুয়েশনটা আসলে সবার জন্য অনেক কঠিন ছিল এবং আমি জানতাম যে এরকম একটা সিচুয়েশন হবে। মানে আমি এটা জেনে তখন এটা ডিসাইড করা, এবং এটার পরে আমার ক্যারিয়ারের উপর অনেক বড় একটা এফেক্ট পড়বে। এবং এই ক্যারিয়ার কিন্তু ভাইয়া আমি সবার সাথে যুদ্ধ করে এই ক্যারিয়ার সেট করা।
তো আমি কখনো এমন কিছু করতে চাই না যেটার জন্য আমার ক্যারিয়ারে কোনো ঝামেলা হতে পারে। এই অভিযোগটা আসে নাই যে তোমার মাকে কেউ বলে নাই যে মেয়েকে মিডিয়াতে দিছো এখন তো এটা হবেই, ডিভোর্স তো না না হবে, না না, আমার কাছের মানুষ যারা তারা তো আসলে জানতো আচ্ছা ফ্যামিলির দিক থেকে যে কি হচ্ছে। ইনফ্যাক্ট লাস্ট যখন ডিভোর্সের জন্য যখন মানে ডিভোর্স মানে সাইন করার আগে থেকে ফ্যামিলি বলছে যে প্লিজ এটাকে ক্লোজ করো, এটাকে আর টেনো না। মানে ফ্যামিলি মানুষজন এত ফেড আপ ছিল জিনিসটা নিয়ে যে আর দরকার নাই। মানে আমার বোনরা বলছিল যে জীবনের সবচেয়ে প্রাইম টাইম এটা, এই সময়টা তুমি নষ্ট করতেছো এটা চিন্তা করে। আচ্ছা সো এখানের পিছনে সো যেটা আমরা জানি এটার কাজ হবে না, তখন আসলে এটা টেনে লাভ নাই। আর যখন কেউ কোনো রিলেশনশিপে থাকে তখন মানুষ অনেক অপটিমিস্টিক থাকে যে আচ্ছা আর 2টা মাস ওয়েট করি মেবি জিনিসটা চেঞ্জ হবে, 6 মাস ধরে দূরে আসি এটা মনে হয় পরিবর্তন হতে পারে। আমরা তো সবসময় আশা নিয়ে থাকি যে হবে, আমরা চাই ওয়ার্ক করুক, আমরা কেউ আসলে কোনো কিছু থেকে মানে শুরুতেই নেগেটিভ হতে চাই না। সো পরে যখন দেখলাম যে না আসলে আমি আর আশাও দেখতেছি না, আর ফ্যামিলি থেকেও তখন বলে দিল যে না আমরাও আশা দেখি না, তুমি যে আশা দেখো না তা না, আমরাও আশা দেখি না। তখন এই জার্নিটা একটু সহজ ছিল, কারণ পুরা ফ্যামিলি বলতে ধর আমার চাচা চাচি ফুপু ফুপাতো বোন পুরা ফ্যামিলির একটা সাপোর্ট ছিল, যেটা খুব রেয়ার। এবং আমার বন্ধু বান্ধব আমি মানে আমি যদি মারা যাই আমাকে যদি জিজ্ঞেস করেন মৃত্যুর আগে যে আমার পাওয়া কি, এই কঠিন সময়টা যে আমার বন্ধু বান্ধবের সাপোর্টটা ছিল সেটা। কিন্তু আমাদের এখানে তো একটা কথা প্রচলিত আছে, সবাই বলে যে মিডিয়াতে আসলে বন্ধুত্ব হয় না। তারা মিডিয়ার বন্ধু যে সবাই তা না। আচ্ছা যেমন না, সবিজের কি কেউ ছিল না? ছিল সারিকা, আচ্ছা সারিকা সাবরিন যে আমাদের আচ্ছা, রুনাপা সারিকা বলেন, রুনাপু বলেন, আমরা তখন কাজ করতাম একসাথে। ওই সময় আমার এই ধরেন ফ্যামিলি ক্রাইসিসের যে টিমটা তাদের যে ভূমিকা ওই সময় আমার জীবনে তোমার ফ্যামিলি ক্রাইসিসটা সলভ করে এবং সারিকার কথা ভাই আমি আলাদা করে যদি বলি, মানে আমার একটা পর্যায়ে আমি সাইকোলজিক্যালি একদম মানে ক্লিনিক্যালি ডিপ্রেশনে চলে গেলাম, কাজ করা সম্ভব না, আমি শুধু কাউন্সেলিং করি, থেরাপি নিচ্ছি, এরকম অবস্থা। ওই সময় ও আমাকে বাসা যেতে দিত না। আচ্ছা ওর বাসা আমাকে রেখে দিত। ও তো তোমার কাছাকাছিই ছিল না, ও বাসা থাকাতেই পরে আমি ওখানে বাসা নিছিলাম, ও বাসাই ছিল তখন। আচ্ছা ও কি করতো তখন আমাকে এই জন্য আসলে আম্মা আরো বাসার পারমিশন দিল যে ও কাছে থাকে এই জন্য। ও আমাকে রাতে রেখে দিত, আমরা দুজনে মিলে রাতের বেলা কমেডি শো দেখতাম, কপিল শর্মার শো। তারপরে হচ্ছে যে একটা ছেলে এখানে সিনেমা নিয়ে রিভিউ করে, কি আরএক্স কি যেন আমাদের এখানকার আরএনআর। তারপরে কলকাতা একটা ছেলে আছে বঙ্গাই। আমরা রাত জেগে এগুলো দেখতাম দুজন, হাসতে 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 আমি হয়তো কাঁদতেছি, একটু পরে বসলাম, ও বলছে আপু আসো আমরা একটা বঙ্গায় নতুন ভিডিও আসছে দেখি। এই দেখে দুজনে বসে বসে হাসতেছি। এরপর ও নুডলস বানাচ্ছে রাত ভোর 4টার সময়, দুজন নুডলস খাচ্ছি। মানে এই যে ও আমার জন্য যা করছে ওই টাইমটাতে, এখন হয়তো ভাইয়া মাসে ওর সাথে আমার একবার কথা হয় না, 3 মাসও হয়তো একবার কথা হয় না, ব্যস্ত, আমি আমারটা নিয়ে ব্যস্ত। কিন্তু ও ওই সময় আমার জন্য যা করছে এইটা আপন ভাই বোন বলেন, মানে আমি জানি না পৃথিবীর কোনো মানুষের পক্ষে এরকম করা সম্ভব নাকি। আমি প্রায় তোমাদের দেখছি বসুন্ধরা তোমরা একসাথে রিকশা করে ঘুরতাম। হ্যাঁ, হাঁটতেছো, ও আমাকে অনেক হাঁটতো, মানে ও আমাকে অনেক ব্যস্ত রাখার চেষ্টা করতো। বা আরো কয়েকজন মানুষ, পিয়ার কথা বলেন, পিয়া আমার আরেকটা ফ্রেন্ড আছে সারা, ও মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ না করলে মিডিয়া রিলেটেডই কাজ করে, উপস্থাপনা করা টুকটাক। মানে ওরা ওই সময় আমার আরো কয়েকটা ফ্রেন্ড, 3টা ফ্রেন্ডের নাম বলতে পারি, নোভা, আবিদ, তহিদ। হয়তো আমি বাসা থেকে বের হব না, আমার ভালো লাগছে না, আমি বাসায় আছি, ফোন ধরতেছি না, কারণ ফোন ধরলেই বলবে যে বের হও, বিরক্ত করবে। ওরা বাসায় এসে বেল টিপ দিয়ে থাকতো, 10 মিনিট সময় দিচ্ছি রেডি হও বাইরে যাব, আমার না বলার সুযোগ নাই। হ্যাঁ, আমি একবার সারার উপর বিরক্ত হয়ে সারাকে ব্লক করে দিছি যে এতবার আমাকে বাইরে নিতে চাচ্ছে, বিরক্ত। একটু পর দেখি ঢাটা ঢাটা বেল কি, ও আর ওর হাজবেন্ডের সাথে দাঁড়াচ্ছে, বাইরে হও, রেডি হও। এই যে জিনিসটা ভাইয়া, এটা আসলে এরকম বন্ধুত্ব তো আপনি, এটা একটা লাইফের একটা আল্লাহর ব্লেসিং, এটা আপনি আসলে চাইলেও এরকম বন্ধু পাবেন না। আল্লাহ যদি এটা আপনাকে ব্লেস না করে আপনি এরকম জিনিস পাবেন না। তো আমার জীবনে যতগুলা খারাপ ঘটনা ছিল বা আমার কাছে মনে হচ্ছে এটা আমার সাথে না হলেও পারতো, ওই সময়গুলো থেকে খুব ভালো কিছু জিনিসও আমি ভাইয়া পাইছি। যেমন আমার এই ডিভোর্সের পরবর্তী সময়টাতে আমি খুব ভালো ফ্রেন্ড পাইছি, যারা ধরেন রুনাপুর সাথে এখন আমার বছরেও হয়তো কথা হয় না, কিন্তু ওই সময়টাতে উনি ছিল এবং আমি সারা জীবন বেঁচে থাকবো ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো ওই সময়টাতে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এরকম কিছু মানুষকে আমি পাইছি লাইফে। এই যে তোমার এত আপস এন্ড ডাউন গেল লাইফে, অনেক কিছু শিখলা, এখন তোমার জীবন সম্পর্কে আসলে উপলব্ধি কি? মানে আগেরটা এক ধরনের ছেলে মানুষই লাইফ ছিল এরকম মনে হয়? না না, আমি কখনোই ভাইয়া ছেলে মানুষ না, আমি আসলে কখনোই খুব
আমি অ্যাজ এ মানুষ চঞ্চল, কিন্তু আমি কখনো উশৃঙ্খল ছিলাম না, কারণ আমার মা তো খুব স্ট্রিক্ট ছিল, এটা চাইলেও সুযোগটা ছিল না। আমার লাইফের খুবই কম জিনিস নিয়ে আমি রিগ্রেট করি, কারণ যেই ঘটনাগুলাই ঘটছে ওই সময়ের জন্য ওগুলাই বেস্ট ডিসিশন ছিল আমার। মানে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা যেরকম একটা ইয়ের মধ্যে ছিল যে আমার মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিতে হবে, বা আমার সাইকোলজিক্যাল যে সিচুয়েশন ছিল, আমার বাবা নাই কি হবে, আমার বাবা মারা যাওয়া তো আমার জন্য খুব কঠিন একটা ডিসিশন ছিল। সো ওই সময় আসলে বিয়ে করার ডিসিশনটা ভুল ডিসিশন ছিল না। এবং আমি যে মানুষকে বিয়ে করছি সেও যে আমার জন্য ভুল সেটাও আমি বলতে পারি না, কারণ মানুষ তাকে আমি খারাপ বলতে পারি না। হয়তো অ্যাজ এ হাজবেন্ড তার যে দায়িত্বগুলো পালন করার কথা ছিল সেগুলো সে ফুলফিল করতে পারে নাই। ইনফ্যাক্ট ভাইয়া, দুইটা ভালো মানুষ অনেক সময় একসাথে থাকতে পারে না, এটা কিন্তু এরকম না যে একজন মানুষ খারাপ। আর আরেকটা হচ্ছে, এই জিনিসটা আমি রিয়েলাইজ করছি রিসেন্টলি, যে সব মানুষ সব মানুষের জন্য কম্প্রোমাইজ করে না। ধরেন কিছু মানুষ লাইফে আসে যার জন্য আপনার মনে হবে যে আমি সব করি, এবং মানুষ তার ভুল থেকেও শিখে। মানে আমি একটা পর্যায়ে ভাবতাম যে আমার সাথে কেন হইলো, আমার সাথে কেন এরকম করলো, অ্যান্ড দেন আরো অনেক পরবর্তীতে অন্যান্য মানুষদের লাইফের ডিসিশন বা তাদের লাইফ দেখে আমার কাছে মনে হয়েছিল পৃথিবীতে সব মানুষের জন্য জন্ম হয় না। আমাদের হয়তো কোনো একটা সময় মনে হয়েছিল যে এই মানুষটাই আমার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এই মানুষটা আমার জন্য ছিল না। এই মানুষটা আমার জন্য থাকলে আসলে আমার জীবন আরো অনেক আরামের হতো। আমাকে যে জিনিসটা সাফার করতে হচ্ছে সেই জিনিসটা সাফার করতে হতো না। সো এটা যদি আমি বলি যে ওই মানুষটা খারাপ, সেটা না, আমি ওই মানুষটার জন্য ছিলাম না, ওই মানুষটা আমার জন্য ছিল না। না, তোমার তো জীবন অনেক মানে গুছায় ফেলছো তোমার চিন্তা ভাবনা সব। ফারিয়া, শুরুতে বলছিলাম যে আমরা কথায় কথায় বহু দূর যাব, কিন্তু তার আগেই সন্ধ্যা চলে আসছে। আমরা এখন সন্ধ্যা, আবার তোমার বিষয়ে অনেক কিছু জানলাম, আবার অনেক কিছু জানতে পারিনি। তবে আমার মনে হয় ক্যারিয়ারের বিষয়টা আসলে জানা হয়নি সেভাবে। তুমি একটাই সিনেমা করছো, দেবী, সেটা খুব আলোচিত, সেটার জন্য পুরস্কৃত হয়েছো, আর ছবি করলো না কেন? মানে কি প্রস্তাব আসছে আমি জানি, কিন্তু কেন করো না? এর মধ্যে একটা করতে যাচ্ছিলাম নূর ইমরান মিঠু ভাইয়ের, কিন্তু ঠিক তখনই আমি চাকরিতে জয়েন করলাম ওই মাসে। এখন চাকরিতে জয়েন করার 1 মাসের মধ্যে তো আসলে 15 দিনের ছুটি নিতে পারবো না, আবার খুলনায় শুটিং ছিল, তো ওইটা আসলে ওই জন্য করতে পারি নাই। কিন্তু ওটা আমার করার ইচ্ছা ছিল। মানে আমি বেসিক্যালি নূর ইমরান মিঠুর সাথে কাজ করতে চাচ্ছিলাম, ওনার সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটার জন্য, কারণ আমি শুনছি যে উনি খুবই, মানে ওনার সাথে কাজ কমলা রকেট তার খুব ভালো কমলা রকেট দেখে, ওটা দেখার পরে আমার মনে হয়েছে যে আমিও এরকম করতে চাই। এরপর না ভাইয়া এমন কোনো গল্প আসে নাই আমার কাছে যেটা শুনে মনে হবে যে আমি এই গল্পটা একটা পার্ট হতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে, দেবী আসলে আমার সিনেমার জার্নিটাকে এত উঁচু লেভেলে নিয়ে গেছে যে কমপ্লিকেটেড করে দিয়েছে, যে আসলে এই লেভেলের না হলে এখন যদি আমি করি বলবে যে মানুষ কাজ পাচ্ছে না এই জন্য করছে, বা শুধু সিনেমা করতে চায় বা কিছু। আমি আসলে ওই জিনিসটা চাই নাই, আমি আসলে দেবীর মতো সিনেমাই করতে চাই। দেবীর মতো বলতে মানে একটু ভিন্ন ঘরানার, বা এখন তো অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, আমি আসলে জানি না, বাট আমি অ্যাকচুয়ালি সিনেমায় কাজ করতে চাই। কিন্তু ধরো এই যে এখন যে ধরনের ছবি খুব হিট হচ্ছে, বরবাদ, তাণ্ডব, তুফান, এই ধরনের ছবি যদি অফার আসে তুমি কি করবে? ভাইয়া এখন এই ধরনের ছবিতে আমার নিশ্চয়ই নায়িকা চরিত্র আসবে না, মানে এই নায়িকা চুল ছাঁটা কেন আসবে না? ক্যারেক্টার যদি ওইরকম না হয়। ভাইয়া, আমার মনে হয় ওইরকম নায়িকা, হ্যাঁ, এখন ধরেন সাকিব খান সিনেমা করতেছে লাঞ্চ বক্সের মতো সিনেমা, তো সেখানে যদি আমাকে বলে তখন তো আমি সানন্দে রাজি হব। কিন্তু এখন আমার কাছে মনে হয় না যে এরকম কমার্শিয়াল ফিল্মের নায়িকাকে আসলে আমি যেভাবে দেখি, আমি আমাকে ওরকম দেখি না। আমার কাছে মনে হয় নায়িকার অনেক গ্ল্যামার থাকা দরকার, কমার্শিয়াল সিনেমা নায়িকাদের জন্য নাচ পারা দরকার, সেরকম ফিগার থাকা উচিত, সেটাও আমার নাই। তো আমার কাছে মনে হয় না যে কেন তুমি স্টেরিওটাইপ ধারণা থেকে বের হইতে চাও না? মানে আমি কমার্শিয়াল নাচা গানা সিনেমা ভাইয়া করতে চাই না। সব সিনেমাই কমার্শিয়াল, এখন যে আর্ট ফিল্ম মানে সেও কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকেই বানায়, কিন্তু ধরন থাকে না, মানে আমি আসলে একটু ওই ধরনের সিনেমা করতে চাই না। আমি একটু যেটা ভিন্ন ধারার সিনেমা বলে আমাদের দেশে প্রচলিত সেটাই করতে চাই। তোমার ক্যারিয়ারের বিষয় তো শুনলাম, আর এমনিতে অভিনয়ে তোমার আলটিমেট গোলটা কি? মানে কোন কাজটা করলে মনে হবে যে না আমি একটা কাজ করলাম, সেই কাজটা কি হয়ে গেছে নাকি সামনে আসবে? না না ভাই, আপনি যখন ক্রিয়েটিভ কাজ করবেন, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার পারফেক্ট কাজটা আপনার মনে হবে আরো বাকি, ভালো কাজ করা বাকি। একটা জিনিস এখান থেকে আমার পাওয়া, সেটা হচ্ছে ধরেন এই যে নর্মালি রাস্তায় হাঁটি, মানুষের সাথে কথা বলে, জিজ্ঞেস করে, প্রশ্ন করে বা ছবি তুলে, এই জিনিসটাকে তো সবাই উপভোগ করে। এটা তো একটা আমি বলবো এটা ব্লেসিং, এটা সবাই চাইলেও পায় না। অনেক মানুষ অভিনয় করতে চায় বা বিভিন্ন ভাবে তারা অনেক কিছুই করে মানুষ চেনানোর জন্য।
So, আমার আসলে অনেক কিছু করতে হয় না, শুধু অভিনয়টা করেই মানুষ আমাকে চিনেছে, ওটার জন্য আমার ভালো লাগে। কিন্তু আসলে আমি অভিনয় করতে চাই, হুম। কিন্তু এমন না যে আমি সব সময় লিড কাস্ট হয়ে অ্যাক্টিং করব, আমাকে সবসময় প্রোটাগনিস্ট হতে হবে, আমি এই ধরনের চরিত্র শুধু করব, এটা না। করেছো তুমি, ওয়েবে একটা করছো সম্ভবত মোশাররফ ভাইয়ের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপোর্টিং ক্যারেক্টার। আমার কাছে মনে হয় যে আমার অভিনয় করার জায়গা কতটুকু, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। গল্পের মধ্যে কি 2টা সিন থাকলো না 3টা সিন, সেখানে যদি আসলে আমার অভিনয়টা আমি প্রপার করতে পারি, আমার করতে কোনো আপত্তি নেই। আমাদের তো এখন আলোচনা একদম শেষের দিকে চলে আসি, তুমি আমাদের দর্শকদের জন্য কিছু বলো। আসলে আমরা দর্শকরা, আমরা সাধারণ মানুষরা, আমরা একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, একটু অনেক আশঙ্কা, অনেক টেনশন, অনেক কিছু, কি হতে যাচ্ছে কি হচ্ছে জাতীয় জীবনে, জাতীয় জীবনে বিজনেসের অবস্থা সবার খারাপ, একটু কঠিন সময় যাচ্ছে। আমার মনে হয় আমাদের আসলে একটু সহনশীল হওয়া দরকার। আমরা আসলে সবাই কঠিন সময়, কেউই এমন না যে খুব আরামে থাকছে, কিন্তু আমার মনে হয় সহনশীলতার অভাব। আমরা খুবই অল্পতে উত্তেজিত হয়ে যাচ্ছি, আমরা নিজেদের একটা ছোট জিনিসের জন্য অন্যান্য অনেক মানুষকে অনেকভাবে ডিস্টার্ব করছি। সেই জিনিসগুলো যদি আমরা একটু কম করে একটু সহনশীল হই সবার প্রতি সবাই, তাহলে মনে হয় এই কঠিন সময়টা সবাই একসাথে পার হওয়া একটু সহজ হবে। ফারিয়া কি চমৎকার করে বললো ভবিষ্যতের আশার কথা। দর্শক, আমরা ফারিয়ার মতোই চাই ভবিষ্যৎটা আমাদের এরকমই হোক। আজকে আমরা কথায় কথায় অনেক কথা বললাম, অনেক না বলা কথা হয়তো রয়ে গেছে, কিন্তু হয়তো সামনে আবার কখনো আমরা ফারিয়াকে পাবো, সেই আশায় আজকে এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ।